এবং এই গণভোটকে যখন আপনি ওবে করবেন না, মানবেন না, এটার ডাইরেক্ট যেটা ইম্প্যাক্ট হবে, একটা তো আইনগত ইম্প্যাক্ট যা যা আছে এগুলো আমি সব জায়গায় সব কথা বলতে চাই না, কিন্তু বাস্তবে যেটা হবে, জনগণ ভবিষ্যতে হাসিনার আমলে যেমন হতো যে মানুষ আর ভোট কেন্দ্রে যেত না, কারণ জানতো তার ভোট দেয়া বা না দেয়াতে কোনো ডিফারেন্স মেক করে না, কারণ যার জেতার সেই জিতবে। আপনি গণভোটের রায় অনুযায়ী যদি কাজ না করেন, মানুষ একসময় বলবে যে তাহলে আমাদের রায় যদি না মানে তা আমরা ভোট দিতে যাবো কেন? গণভোট দিলাম সংস্কারের জন্য, আপনি বলছেন এটা মানেন না, তো তাহলে আমি ভোট দিতে যাবো কেন? একটা বিপজ্জনক একটা প্রবণতা তৈরি হবে, মানুষ ভোট থেকে মুখ ফিরিয়ে নেবে। এবং সেই বিপদটা হবে কি, যখন মানুষ তার ক্ষমতার যে প্রয়োগ সেই জায়গায় যদি সে মনে করে যে এটার আর কোনো প্রয়োজনীয়তা নাই, তখন সেটা কিন্তু ভায়োলেট হয়ে যেতে পারে, সেটার বহিঃপ্রকাশ অন্যভাবে হবে, আরেকটা খারাপ দিকে যেতে পারে। এইটা রাজনীতিবিদদেরকে বুঝতে হবে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে যে সংস্কার না করে যদি বলা হচ্ছে যে আমরা সংশোধন করব, খুব বেশি সমস্যা নাই, কিন্তু বাস্তবে কিছু সমস্যা আছে। আমাদের সুপ্রিম কোর্টের কিছু রায়ের কারণে সংবিধান সংশোধন যতটা সহজ, সংস্কারের জায়গাটা কিন্তু আমাদের সেখানে নাই। কারণ আমাদের অনেকগুলো জাজমেন্টের মধ্যে এটা প্রতিষ্ঠিত হয়েছে যে সংবিধানের বেসিক স্ট্রাকচার আপনি সংশোধনের মাধ্যমে পার্লামেন্টের ক্ষমতা নাই যেটা পরিবর্তন করবে। জুলাই চার্টারের মধ্য দিয়ে সংবিধানের অনেকগুলো বেসিক জায়গায় সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। এখন আপনি যদি সংবিধান সংস্কার না করেন, সংশোধন করেন শুধুমাত্র, তাহলে ভবিষ্যতে কেউ যদি সুপ্রিম কোর্টে গিয়ে এটাকে চ্যালেঞ্জ করে যে এই সংশোধনটা অবৈধ, অনেকগুলো জায়গায় যেমন বলা হয়েছে একটা জাজমেন্টে যে ধর্মনিরপেক্ষতা এটা আমাদের বেসিক স্ট্রাকচার। এখন যদি আপনি ধর্মনিরপেক্ষতা শব্দটাকে চেঞ্জ করতে চান, এটা উদাহরণস্বরূপ বলছি, তাহলে আপনি সংবিধানের সংশোধনের মাধ্যমে যদি করেন, একটা রিট পিটিশন হবে, এটা বাতিল হয়ে যাবে। কিন্তু সংবিধান সংস্কার পরিষদ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতো যখন দায়িত্ব পালন করবে, তখন সে একটা পুরো জিনিসটাকে আনতে পারবে, এটা চ্যালেঞ্জের মধ্যে যাবে না, কারণ জনগণের রায়কে চ্যালেঞ্জ করা যায় না। এই যে টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেখানে এখানে ফ্যাক্টর হবে। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই সংস্কারগুলো যদি না করেন, এই সংস্কারগুলো না করলে রাষ্ট্র যেখানে ছিল সেখানে আবার ফেরত যাবে। দেখেন, বিচার বিভাগের স্বাধীনতার আকাঙ্ক্ষা, এটা নিয়ে কত বছর রাজনীতিবিদরা, আইনজীবীরা সবাই সংগ্রাম করেছে। আচ্ছা, বর্তমান সরকার যে এই আইনটাকে ল্যাপস করে দিলেন, সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা, বিচারক নিয়োগের অধ্যাদেশটা, দুদকের অধ্যাদেশটা, আচ্ছা কার লাভ হয়েছে? এবং আমি জানি না, ওনারা কিন্তু এই ব্যাপারে কোনো বক্তব্য দেন না যে আমরা এই কারণে সুপ্রিম কোর্টের সচিবালয়ের অধ্যাদেশটা ল্যাপস করেছি। গুমের ব্যাপারে ওনারা বলেন যে আমরা একটা ভালো আইন করব, সেজন্য এটা ল্যাপস করেছি। কিন্তু সুপ্রিম কোর্টের সচিবালয় আইন এবং বিচারক নিয়োগের আইনটা কেন ল্যাপস করেছেন, এটার কিন্তু জবাব ওনারা দেন না। এগুলোর জবাব তো দিতে হবে। রাজনীতি এবং ক্ষমতাকে প্রশ্ন করার নামই হচ্ছে গণতন্ত্র। এখন আপনাকে এই জবাবটা দিতে হবে যে কি কারণে সুপ্রিম কোর্টের এই সচিবালয়ের অধ্যাদেশটা আপনি নাই করে দিলেন। এরপরে আসেন, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য নিয়ে কথা বলা হচ্ছে। অন্যরা যেটা বলেছেন, জুলাই সনদের মধ্যেও যেটা বলা হয়েছে যে কমিশনগুলোর, তারপরে প্রধান বিচারপতি নিয়োগ, নির্বাচন কমিশন, দুদক, এগুলো নিয়োগের ব্যাপারে তার সম্পূর্ণ স্বাধীনতা থাকা উচিত। বাছাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হলে কমিশন গঠন করে তাদের মতামতের ভিত্তিতে এটা করা উচিত, সেটা নিশ্চয়ই করা যাবে। জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকবেন না, দিস অ্যান্ড দ্যাট। এই যে জিনিসগুলো যেভাবে আছে সেটা মান্য করা উচিত। পুলিশের ক্ষেত্রে, পুলিশ সংস্কারের ক্ষেত্রে দেখেন, পুলিশের মানসিক যে স্ট্যাটাস, এইটা চেঞ্জ করতে হবে। দেখেন, পুলিশ কখনো ভাবেই না যে তার দায়িত্বটা কি, সে জনগণের বন্ধু হতে চায় না। আমাদের অতীতের কর্মকাণ্ডের কারণে কি হয়েছে দেখেন, জুলাইয়ের সময় যদি আপনি চিন্তা করেন, আচ্ছা পুলিশ আন্দোলন দমানোর জন্য বলা হয়েছে, আন্দোলন দমানোর জন্য সে গিয়েছে, বন্দুক দিয়ে গুলি করে ডিসপার্স করে দিবে, কিন্তু গুলিতে আহত হয়ে গেছে সেই ছেলেটাকে বুকে পাড়া দিয়ে আরেকটা গুলি করা, এটা কি পুলিশের দায়িত্ব ছিল? সে কেন করছে? কাকে স্যাটিসফাই করার জন্য এটা করছে? আবার গুলিতে আহত মরে যাচ্ছে, বুঝতে পারছে, তারপরে গিয়ে মুখের মধ্যে একটা পাড়া দিচ্ছে। এই যে নিষ্ঠুরতা, বর্বরতা। আবার কি করছে, ছত্রভঙ্গ হয়ে গেছে, বাসা বাড়িতে ঢুকে গেছে, সেখানে ধরে এনে গুলি করে দিচ্ছে। এটা কি পুলিশের কাজ? এখন পুলিশকে এই যে মানসিকতা থেকে বেরিয়ে আসার কাজটা, এটা যদি সংস্কার না করে তাদের ট্রেনিং, তাদের যে বেসিক নলেজ গুলো, সেই জায়গাতে যদি সংস্কার না করা হয়, ওই পুলিশটা একই লাঠিয়াল বাহিনী হবে। আপনারা তো দেখতেই পাচ্ছেন, ইদানিং কালো পুলিশ ওই একই চরিত্রে ফিরে যাওয়ার চেষ্টা করছে। এই জায়গার কারণেই কিন্তু এটার সংস্কারটা করা প্রয়োজন। তদন্তের ক্ষেত্রে পুলিশের অপরাধের তদন্তের জন্য একটা স্বাধীন তদন্ত লাগবে সংস্থা, নইলে পুলিশ কখনো নিজের তদন্ত প্রপারলি করবে না, এটাই স্বাভাবিক। এই যে মানবাধিকার কমিশন করা হয়েছিল যে গুমের তদন্তটা মানবাধিকার কমিশনের মাধ্যমে হবে, এটা ল্যাপস করে দিলেন। এখন আবার যে বাহিনী গুম করবে সেই বাহিনীর হাতেই তদন্তের ক্ষমতা দিয়ে প্রস্তাব করা হয়েছে নতুন আইন। এখন পুলিশ যদি গুম করে,
অথবা অন্য কোনো গোয়েন্দা সংস্থা যদি গুম করে, তাদেরকে দিয়ে যদি তদন্ত করান, এবং বলা হয়েছে কি কি অদ্ভুত ব্যাপার, যে তদন্ত করে যদি মিথ্যা প্রমাণিত হয়, যে অভিযোগ করবে তারই 5 বছরের জেল হবে। এই গত 17 বছরে দেখেন গুমের যে ঘটনাগুলো ঘটেছে, পুলিশের একজন এসআই এর পক্ষে সম্ভব জেনারেলদেরকে যে ক্যান্টনমেন্টে ঢুকে যদি কেউ গুম করে গোয়েন্দা সংস্থা, সেই জায়গায় কি আপনি যে তদন্ত করতে পারবেন? এটা হাস্যকর হয়ে গেল না? এই মৌলিক জায়গাগুলোতে পরিবর্তন করতে হবে। এবং আমরা যেটা বলার চেষ্টা করছি যে গভর্নমেন্ট এখান থেকে কি অ্যাচিভ করতে চাই এই সংস্কারগুলোকে ডিনাই করে, এটা কিন্তু অ্যাচিভমেন্টের কিছু নাই। আপনারা একটা ইতিহাসের মহানায়ক হতে পারেন, সেই সুযোগ এখনো আছে বিএনপি বা সরকারি দল যারা আছেন। জিয়াউর রহমান সাহেব ইতিহাসের একটা কঠিন সময় অন্ধকার চিরে চিরে পথ দেখিয়েছিলেন। তিনি সামরিক পোশাকে এসেছিলেন, কিন্তু গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন পঞ্চম সংশোধনীর মাধ্যমে, বাকশালকে ভেঙে দিয়ে বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন। কিন্তু আরেকজন যে শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি গণতান্ত্রিক ভাবে এসেছিলেন কিন্তু বাকশাল কায়েম করেছিলেন। সুতরাং কাজটা ইম্পর্টেন্ট। আজকে যে মহানায়ক বিএনপি হয়েছিল, জিয়াউর রহমান সাহেব হয়েছিলেন, সেই মহানায়কের উত্তরাধিকারী হিসেবে বিএনপি আজকেও এই রাষ্ট্র সংস্কারের প্রস্তাবগুলো যদি অক্ষরে অক্ষরে পালন করে রাষ্ট্রকে একটু অনন্য উচ্চতায় নিয়ে যান, তাহলে ইতিহাসে তো আপনারা অমর হয়ে থাকবেন। ক্ষতিটা কোথায়? সেজন্য আমরা অনুরোধ করব আজকে এই জায়গা থেকে গভর্নেন্স সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ কে ধন্যবাদ, তারা সবসময় এই ধরনের আয়োজন করেন। আমাদের মেসেজটা এটা যাক যে আমাদের এই সংস্কার, আমাদের এই বদলে যাওয়াটা, এটা আমাদের নিজেদের জন্য প্রয়োজন, পরবর্তী জেনারেশনের জন্য প্রয়োজন। এটা আমাদের আকাঙ্ক্ষা ছিল জুলাই বিপ্লবে, এটা আমাদের জুলাইয়ের জেনারেশন জির আকাঙ্ক্ষা ছিল। যে মানুষগুলো রক্ত দিল, যারা আমাদেরকে মুক্ত করলো, তাদের আকাঙ্ক্ষা ছিল। যে বাচ্চাগুলো রাজপথে নেমে এসে অকাতরে জীবন দিল, তাদের আকাঙ্ক্ষা ছিল। আসুন বাংলাদেশটাকে আমরা সেই আকাঙ্ক্ষার চাওয়ার যে জায়গাটা সেখানে নিয়ে যাই এবং সেজন্যই সংস্কারের প্রস্তাবগুলো বাস্তবায়ন করি। ধন্যবাদ আপনাদের সবাইকে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট